শুভ সকাল সবাইকে। আজ 1 মার্চ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বিহুর আগেই কংগ্রেসে আসছেন বহু বিজেপি নেতা, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার। বিজ্ঞান শিক্ষকরা হাই স্কুলের হেড স্যার পদে যোগ্য, রায় গৌহাটি হাইকোর্টের। কিছুদিন জেলেই থাকতে হবে আচার্য মাহবুবুল হককে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দিসপুর থানায় দিনভর জেরা ইউএস টিমের আচার্যকে। ৫.৫ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অ্যাডভান্টেজ আসামের সাফল্যের তথ্য তুলে ধরলেন হিমন্ত। এবং সর্বশেষ খবরটি হলো, মন্দিরে গুলিবর্ষণ কুকি জঙ্গিদের, মেয়াদ বাড়ল অস্ত্র সমর্পণের। মণিপুর পরিস্থিতি নিয়ে আজ বাল্লার সঙ্গে অমিত শাহের বৈঠক। এবারে শুনুন বিস্তারিত খবর। বহাগ বিহুর আগেই ভাঙছে বিজেপি, শাসক দলের বেশ কয়েকজন নেতা কংগ্রেসে যোগ দেবেন। শুক্রবার দিল্লি থেকে ফিরে এমনটাই দাবি করেছেন ভূপেন বোরা। তবে কারা কারা যোগ দিচ্ছেন সেটা ভেঙে বলতে চাননি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন। এদিন বলেছেন, যারা আসবেন তাদের যোগদান যাতে নির্বিঘ্নে হয় সেটা নিশ্চিত করতে এই মুহূর্তে কারোর নাম প্রকাশ্যে আনা যাবে না। একই সঙ্গে তার দাবি, শুধু বিজেপি নয়, অন্য দলেরও বেশ কয়েকজন কংগ্রেসে যোগ দেবেন। পাশাপাশি ভূপেন জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই জেলা স্তরেই করা হবে। এদিকে বিধ্বস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে এবারও মাঠে নামলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গুহাই। ডক্টর হীরেন গুহাইয়ের নেতৃত্বে আজ সোনাপুরের একটি রিসোর্টে বিরোধী দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বদরুদ্দিন আজমলের ইউডিএফ ছাড়া কংগ্রেস, রাইজোর দল, আসাম জাতীয় পরিষদ, বাম দল সহ বিজেপি বিরোধী দল অংশগ্রহণ করবে। আজকের বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন, ডক্টর হীরেন গুহাই স্যার এক নমস্য ব্যক্তি, সকলে তাকে শ্রদ্ধা করেন। বিজেপি বিরোধী বৈঠকে কংগ্রেস যোগ দেবে বলে জানান তিনি। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, দেবব্রত শইকিয়াকে সঙ্গে নিয়ে তিনি বৈঠকে অংশ নেবেন। এদিকে বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সংকল্পবদ্ধ কংগ্রেস বলে উল্লেখ করে ভূপেন বলেন, নির্বাচনের 6 মাস আগে বিরোধী শক্তি প্রার্থী মাঠে নামাবে। এজন্য নির্বাচনের 6 মাস আগেই জোট সংক্রান্ত আলোচনা শেষ করা হবে। দিল্লিতে হাইকমান্ডের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস একজোট হয়ে কাজ করলে বিজেপিকে পরাস্ত করা কোনো কঠিন কাজ নয়। দিল্লির বৈঠকে প্রদেশ কংগ্রেস সংকল্পবদ্ধ হয়ে ফিরে এসেছেন। মার্চেই প্রদেশ কংগ্রেসের ঐক্যবদ্ধ রূপ দেখতে পাবেন জনগণ। একই মঞ্চে দেখা যাবে নেতাদের। ভূপেন বোরার দাবি, বিজেপি ও আরএসএস কে পরাস্ত করতে কংগ্রেস ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, আসামের ইতিহাস সাক্ষী, শঙ্করদেব, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণু রাভা, ফণী শর্মা এই সকল নমস্য ব্যক্তি অন্য ধর্মের লোকের প্রতি ঘৃণা করতে শেখাননি। বীর লাচিত চিলারায়, সংস্কৃতি ও সাহিত্যের কাণ্ডারীরা কখনো অন্যকে ঘৃণা করতে শেখাননি। তিনি বলেন, কোন শাস্ত্রে লেখা আছে অন্যকে ঘৃণা করতে? তাই বিজেপি ও আরএসএস এর অপসংস্কৃতি, শিষ্টাচারবিহীন, অশান্ত ও ঘৃণার পরিবেশ সম্পর্কে জনগণকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হলো, বিজ্ঞানের স্নাতক শিক্ষকরাও হাই স্কুলের প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্য। শুক্রবার গৌহাটি হাইকোর্ট বিজ্ঞান স্নাতক শিক্ষকদের এক রিট আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যের প্রায় 2000 বিজ্ঞান স্নাতক শিক্ষকদের প্রধান শিক্ষক পদে আবেদনের আর কোনো বাধা রইল না। উল্লেখ্য, একাংশ এমই স্কুলকে হাই স্কুলের সঙ্গে এমালগেশন করে বিজ্ঞান স্নাতক শিক্ষকদের হাই স্কুলের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু তাদের সার্ভিস বেনিফিট কর্তন করে হাই স্কুলে যোগ দেওয়ার দিন থেকেই সার্ভিস ধরা হয়। এর ফলে সিনিয়রিটি থেকে বঞ্চিত হন বিজ্ঞান স্নাতক শিক্ষকরা। এমনকি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে তারা আবেদনের সুযোগ থেকেও বঞ্চিত হন। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিজ্ঞান স্নাতক শিক্ষকরা 2022 সালে হাইকোর্টের দ্বারস্থ হন। এদিকে হাইকোর্ট শুক্রবার এক রায়ে বিজ্ঞান স্নাতক শিক্ষকদের সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য সার্ভিস রুলে 2025 মেনে চলার নির্দেশ দেয়। একই সঙ্গে হাই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে হাইকোর্টে মামলা চলা অবস্থায় রাজ্য সরকার আসাম মাধ্যমিক শিক্ষক সার্ভিস রুল 2025 প্রবর্তন করে বিজ্ঞান স্নাতক শিক্ষকদের প্রধান শিক্ষক পদে যোগ্য বলে বিবেচিত করে আদালতের এই রায়ে হাই স্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্তি প্রদানে আর কোনো বাধা রইল না। পরবর্তী খবরটি হলো, কিছুদিন জেলেই থাকতে হবে হককে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দিসপুর থানায় দিনভর জেরা ইউএস টিমের আচার্যকে। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ ইউএস টিমের আচার্য মাহবুবুল হককে নিয়ে শ্রীভূমি পুলিশের একটি দল সড়ক পথে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সঙ্গে ছিলেন এই মামলায় গ্রেফতার পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক নুমান আহমেদও।
মহাসড়ক ধরে ডিমাহাসা হয়ে শুক্রবার সকাল 10টা নাগাদ শ্রীভূমি পুলিশ পৌঁছায় গুয়াহাটিতে। এরপর মহবুবুলকে নিয়ে যাওয়া হয় দিশপুর থানায়। সেখানে এদিন দিনভর দফায় দফায় শীর্ষ পুলিশ কর্তারা জেরা করেন ইউএস টিমের আচার্যকে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মহবুবুল হককে আরো বেশ কিছুদিন জেলেই থাকতে হবে। কোন স্কুলে যদি অনিয়ম সংগঠিত হয়েই থাকে তবে একেবারে বিশ্ববিদ্যালয়ের আচার্যকে কেন গ্রেফতার করতে হবে? এর মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মহবুবুল হকের সাম্প্রতিককালের সংঘাতের বিষয়টিও রয়েছে বলে অনেকে বলতে শুরু করেন। যদিও মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের কাছে দাবি করেন, ওই স্কুলের অধ্যক্ষের কাছে পরীক্ষার্থীদের সুবিধা দেওয়া নিয়ে মহবুবুল হকের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা পুলিশের কাছে রয়েছে। এতে স্পষ্ট তিনি গোটাকাণ্ডে জড়িত, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। 3 দিন আগে শ্রীভূমি জেলা আদালত মহবুবুল হকের 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল। গত 2 দিন শ্রীভূমি পুলিশ থানা জেরা চালায়। আরো তদন্তের স্বার্থে বৃহস্পতিবার রাতে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন সকাল থেকেই গুয়াহাটি পুলিশের শীর্ষ কর্তারা দফায় দফায় মহবুবুল হককে জেরা করেন। মূলত কিভাবে ইউএসটিএম কোচিং সেন্টার চালায়, তাদের সঙ্গে ইয়ারলি ফাউন্ডেশন পরিচালিত সেন্ট্রাল পাবলিক স্কুলগুলির কি সম্পর্ক রয়েছে, এসব কর্মকাণ্ডে অর্থের উৎসই বা কি, এসব নিয়েই পুলিশ কর্তারা মহবুবুল হকের কাছে জানতে চান বলে খবর। যদিও বেশিরভাগ প্রশ্নের জবাবই হা বা নাতে তিনি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন দিশপুর থেকে মহবুবুল হককে ইউএসটিএম ক্যাম্পাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পুলিশের, কিন্তু মূলত দুটো সমস্যার জন্য তা হয়ে ওঠেনি। প্রথমত, ইউএসটিএম ক্যাম্পাস মেঘালয়ের ভিতরে রয়েছে। এই বিতর্কে শুরু থেকেই মহবুবুল ও ইউএসটিএম এর পাশে রয়েছে কনরাড সাংমা সরকার। ফলে তাদের অনুমতি না নিয়ে গিয়ে সেখানে ঝামেলা হতে পারে, এই আশঙ্কা ছিল আসাম পুলিশের শীর্ষ কর্তাদের। দ্বিতীয়ত, এত কম সময়ে অনুমতি আদায় করে সেখানে পৌঁছাও যথেষ্ট মুশকিলের হবে, তাই এই পরিকল্পনা বাতিল করতে হয়। এরপরই বিকেলের দিকে গুয়াহাটির গুড়ামরায় থাকা তার বাড়িতে নিয়ে যায় পুলিশ দল। সেখানে ঘন্টা খানেক ধরে তল্লাশি চালায়। যদিও এই তল্লাশি চালাতে গিয়ে কিছু পাওয়া গিয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ কিছুই জানায়নি। এদিন মাহবুবুলের বাড়িতে অভিযান চালাতে গিয়ে রীতিমতো নাটকীয় পরিস্থিতির মুখে পড়তে হয় গুয়াহাটি ও শ্রীভূমি পুলিশকে। তল্লাশি ছাড়া কোনো অবস্থাতেই বাড়ির ভিতর পুলিশ দলকে ঢুকতে দিতে রাজি ছিলেন না মাহবুবুল। বাধ্য হয়ে তল্লাশিতে রাজি হয় পুলিশ। মাহবুবুল হকের বাড়ির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা একে একে পুলিশ আধিকারিকদের তল্লাশি চালানোর পরই তারা ভিতরে ঢুকার সুযোগ পান। এদিকে মহবুবুল হককে আনা হয়েছে এই খবর পেয়ে ইউএসটিএম এর বেশ কয়েকজন শিক্ষক কর্মী এবং পড়ুয়া দিশপুর থানার সামনে জড়ো হন। তারা একটিবারের জন্য মহবুবুল হককে দেখতে দেওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু পুলিশ তাতে রাজি ছিল না। পরে গুয়াহাটি পুলিশের ডিসিপি মৃণাল ডেকা ওই বীরকে সরে যেতে কঠোর নির্দেশ দেন, না হলে তাদের গ্রেফতার করা হবে বলে হুমকি দেন। এরপরই বীর সেখান থেকে সরে যায়। এদিন সকালে মহবুবুল হককে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জানতে চাইলে তিনি এক লাইনে সংবাদ মাধ্যমকে বলেন, তাকে বেশ কিছুদিন জেলেই কাটাতে হবে। এর বেশ কোনো মন্তব্য করতে এদিন তিনি রাজি হননি। এদিকে শুক্রবার গৌহাটি হাইকোর্টে মাহবুবুল হকের বিরুদ্ধে দায়ের করা 2টি মামলার জামিনের শুনানি চলে। সারা দিন শুনানির পর এদিন রায় সংরক্ষিত রাখে আদালত। এ ব্যাপারে সোমবার হাইকোর্ট তাদের নির্দেশ জানাবে। উল্লেখ্য, বর্তমানে 4 দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন ইউএসটিএম এর প্রধান। ফলে আজ তাকে শ্রীভূমি আদালতে পেশ করতে হবে। তাই শুক্রবার রাতেই তাকে নিয়ে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশ। আজ ফের তার রিমান্ড পুলিশ চাইবে বলেই জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, 5.25 লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে রাজ্যে বললেন মুখ্যমন্ত্রী। অ্যাডভান্টেজ আসামের সাফল্যের তথ্য তুলে ধরলেন হিমন্ত। অ্যাডভান্টেজ আসামে মোট 5,18,295 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে প্রথম সারির বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে। রাজ্যের জিডিপির 80% সমান হবে এই বিনিয়োগ। শুক্রবার এই তথ্য জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। 2 দিনের অ্যাডভান্টেজ আসাম শীর্ষক বিনিয়োগ সম্মেলনের পর এদিন এই সফল অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন জানিয়েছেন, পরবর্তী অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানের জন্য 300 কোটি টাকায় একটি কনভেনশন সেন্টার গুয়াহাটিতে নির্মাণ করা হচ্ছে। এটি এ ধরনের বড় মাপের সম্মেলনের স্থায়ী মঞ্চ হবে। এদিকে গুয়াহাটি খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের ময়দানে এখনো চলছে অ্যাডভান্টেজ আসামের প্রদর্শনী। এদিন মুখ্যমন্ত্রী এই প্রদর্শনী স্থল পরিদর্শন করেছেন। প্রদর্শনী আজ অবধি চলবে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ক্ষুদ্র বাজারে উদ্যোগগুলোর উদ্ভাবনী ও সৃষ্টিশীল দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আরো বলেন, আসামে এখন স্টার্টআপ বিপ্লব শুরু হয়েছে। আসামের যুবকের নির্মাণ করা ড্রোন ব্যবহার করছে দেশের সেনাবাহিনী।
রাজ্যের যুবকদের এ ধরনের উদ্ভাবনী দক্ষতা আসামের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি। এদিকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুয়াহাটিতে নির্মীয়মান টুইন টাওয়ারের কাজ ইতিমধ্যেই 60% সম্পূর্ণ হয়েছে। 800 কোটি টাকায় এই টুইন টাওয়ার নির্মাণ করা হচ্ছে। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, এ ধরনের টুইন টাওয়ার আসামে কোনোদিন নির্মাণই করা হবে না, এমনটাই ধরে নিয়েছেন সমালোচকরা। ফলে বিধানসভাতেও এ নিয়ে কোনো প্রশ্নই উত্থাপন করছেন না কেউ। তিনি জানান, অ্যাডভান্টেজ আসাম দারুণ সফল হলেও সামাজিক মাধ্যমে কেউ কেউ এর সমালোচনা করছেন। এই সমালোচনাতেই কটাক্ষ করা হচ্ছে টুইন টাওয়ারকে। অথচ এই টুইন টাওয়ার কোথায় হচ্ছে, কতটুকু কাজ এগিয়েছে, এসব দেখা বা জানার আগ্রহ নেই কারোর। মুখ্যমন্ত্রী জানান, নির্মীয়মান ইন্টিগ্রেটেড ডিরেক্টরেট কমপ্লেক্সি টুইন টাওয়ারের আদলে তৈরি করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, মন্দিরে গুলিবর্ষণ কুকি জঙ্গিদের, মেয়াদ বাড়ল অস্ত্র সমর্পণের। মণিপুর পরিস্থিতি নিয়ে আজ বাল্লার সঙ্গে শাহী বৈঠক। মৈতেই জনগোষ্ঠীর প্রভাবশালী সংগঠন আরামবাই টেঙ্গন শুক্রবার 246টি মারণাস্ত্র প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর 24 ঘন্টাও কাটেনি। এরই মধ্যে সন্দেহভাজন কুকি দুষ্কৃতীরা পাহাড় থেকে একটি হিন্দু মন্দির লক্ষ্য করে বেপরোয়া গুলি চালিয়েছে। ইস্ট ইম্ফলে শনিবার সকাল 9:30টার এই গুলি চালানোর ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে আরামবাই টেঙ্গুলের অস্ত্র সমর্পণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে দুই জনগোষ্ঠীর মধ্যে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। অস্ত্র সমর্পণকে লোক দেখানো নাটক বলে চিহ্নিত করে দুটি কুকি সংগঠন অভিযোগ করেছে। আরামবাইয়ের হাতে 6,000 অস্ত্র রয়েছে, এর মধ্যে মাত্র 5% তারা তুলে দিয়েছে। এদিকে কুকি ও মৈতেই দুই সম্প্রদায়ের আর্জিতে সাড়া দিয়ে রাজ্যপাল অজয় কুমার বাল্লা আজ এক বিজ্ঞপ্তি জারি করে অস্ত্র সমর্পণের শেষ তারিখ 6 মার্চ অবধি বাড়িয়ে দিয়েছেন। এদিকে মণিপুরের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে ইস্ট ইম্ফলের কংবা মারুলাইপাম গ্রামের লাগোয়া একটি পাহাড় থেকে দুষ্কৃতীরা একটি মন্দিরকে লক্ষ্য করে বেপরোয়া গুলিবর্ষণের ঘটনার খবর পাওয়া গেছে। কুকি দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মন্দিরে তখন পুজো চলছিল, উপস্থিত ছিলেন মৈতেই সম্প্রদায়ের গ্রামবাসীরা। তবে গুলি চললেও পুজো থামেনি। নিরাপত্তা রক্ষীরা গ্রামবাসীদের সুরক্ষার ব্যবস্থা করেছেন। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে মৈতেই এলাকায়। তারা পাহাড়ে কুকিদের গোপন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন। এদিকে ইন্ডিজিনাস ট্রাইবাল লিডার্স ফোরাম ও কমিটি অন ট্রাইবাল ইউনিট নামের কুকি জয় সম্প্রদায়ের দুটি প্রভাবশালী সংগঠন এদিন আরামবাই টেঙ্গুলের অস্ত্র সমর্পণকে সমবেদনা আদায়ের লোক দেখানো নাটক হিসেবে অভিহিত করেছে। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর রাজ্যপাল বাল্লার সঙ্গে আরামবাইয়ের নেতাদের একটি বৈঠক হয়েছে। এরপরই তারা অস্ত্র সমর্পণ করে, কিন্তু মৈতেই সংগঠনগুলির কাছে 1000 মারণাস্ত্র রয়েছে। এটি আরামবাইয়ের একটি কৌশলগত চাল। এতে একদিকে সমবেদনা আদায় করা যাবে, অন্যদিকে তাদের হাতে এখনো লুট করা যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রয়ে গেছে সেগুলো তাদের সঙ্গেই থেকে যাবে এবং অস্ত্রগুলো বৈধ হিসেবেই পরিগণিত হবে। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরপরই আরামবাইয়ের অস্ত্র সমর্পণের নেপথ্যে রহস্য রয়েছে বলে কুকি সংগঠনগুলো এদিন সন্দেহ ব্যক্ত করছে। 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর মণিপুরের রাজ্যপাল গত 20 তারিখ 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে সবকটি উগ্রবাদী সংগঠনকে অস্ত্র সমর্পণ করার নির্দেশ দেন। এই সময়সীমা শেষ হয়েছে শুক্রবার। এর আগেই গতকাল আরামবাই টেঙ্গল পিকআপ ভ্যান ও জিপে করে 246টি মারণাস্ত্র ও গোলাবারুদ আসাম রাইফেলসের হাতে তুলে দেয়। প্রশাসনের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত 300 বেশ কিছু অস্ত্র জমা দিয়েছে বিভিন্ন সংগঠন বা ব্যক্তি। তবে মৈতেই অধ্যুষিত ইম্ফল ভ্যালি থেকেই অস্ত্রগুলো জমা পড়েছে। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে দিল্লি মৈতেই কোঅর্ডিনেটিং কমিটি রাজ্যপালের কাছে কুকি সংগঠনের হাতে যেসব অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে মৈতেই এই সংগঠনগুলি বলেছে, কুকিদের হাতে কত অস্ত্র রয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা উচিত রাজভবনের। কুকিদের সুবিধা করে দিতেই কি অস্ত্র সমর্পণের শেষ তারিখ আরো 7 দিন বাড়ানো হয়েছে, এই প্রশ্ন তুলেছে মৈতেই সংগঠনটি। রাজ্যপাল বাল্লা অবশ্য এক বিবৃতিতে জানিয়েছেন, উপত্যকা ও পাহাড় দুই এলাকা থেকেই বিভিন্ন সংগঠন ও মানুষের আবেদনের ভিত্তিতেই সময়সীমা 6 মার্চ বিকেল 4টা অবধি বাড়ানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।